বিরক্তি নিয়ে সামনে তাকাতে খেয়াল হয় আস্ত একটা মানুষ দাঁড়ানো। শুভ্র তার দিকে রক্তচক্ষু করে দাঁড়িয়ে আছে। সেনের গলা শুকিয়ে আছে। এমনিতেই সে শুভ্রকে ভয় পায়, তারপর ভয়েস যেটা দিয়ে ধমক একটা দেয়, তার ক্যাম্পাস কেঁপে ওঠে। সেনের মনে পড়ে তাদের রুমগুলো সাউন্ড প্রুফ। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, যাতে শুভ্র ধমক দিলে বাইরে না যায়। দেরি হয়নি, শুভ্রর হাত উঠিয়ে জোরে এক ধমক দিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! এক থাপ্পড় দিয়ে কানা বানিয়ে দেব বলে দিলাম। তুমি বলার আগে সেন ঠাস করে নিচে পড়ে যায়। আর্থ মাহিও সেই মুহূর্তে রুমে আসে। সেনকে পড়তে দেখে তার শুভ্রর দিকে তাকায়। সে হাত সেভাবে রেখে দাঁড়িয়ে আছে। মাহি তড়িঘড়ি সেইনের কাছে যায়। আর্থ শুভ্রকে খোঁচা মেরে বলে, ছি, আমার শালিটাকে তুমি এখনই অজ্ঞান করে দিলে। বাসর করা লাগবে না, তোমার বিয়েই হবে না। দেখো, চুপ থাকবি তুই? এমনিতে মাথা গরম, তার উপর মেয়েটা যা বেয়াদবি করলো। ও অজ্ঞান হয়ে গেছে ভাই, খেয়ে যাই। তখন আর্থ বাইরে গিয়ে তুষিকে ডেকে আনে। সেদিন অজ্ঞান হয়ে গেছে। মুহূর্তে কথাটা যেন বাজ পড়ার মতো ছিল। সবাই হতদণ্ড হয়ে ছুটে আসে। সায়ারা এবং তুষি সেরিনকে কিছুক্ষণ ডাকে। মাহি সেরিনকে কোলে নিয়ে খাটের উপরে শুইয়ে দেয়। বাকিরা বোকার মতো ডাকাডাকি করছে, যা দেখে শুভ্রর মেজাজ আরও খারাপ হয়ে যায়। তেজ দেখিয়ে বলে, ও এইভাবে উঠবে না, ডক্টর আনানো হোক। শুভ্রর কথায় কিরণ পাটোয়ারি আর দেরি করেনি, ডক্টরকে কল লাগান। বাকিরা বসে বসে গসিপ করছে সেন কিভাবে অজ্ঞান হলো। আর তো শুভ্রকে বকেই যাচ্ছে কেন সেনকে সে ধমক দিতে গেল। সবাই মুহূর্তেই নীরব হয়ে সেনের দিকে তাকিয়ে আছে। ডক্টর আসতেই উত্তেজিত হয়ে পড়ে শিয়ান পাটোয়ারি। তার মেয়ের আবার কি হলো? ডক্টর সেনকে দেখে বলে, শেরিন কিছু নিয়ে ভয় ছিল, আর ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। চিন্তা করবেন না, ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান চলে আসবে। ঘণ্টাখানেক সময় লাগবে কেন? এখনই জ্ঞান আসবে না কেন? শুভ্র পাল্টা প্রশ্ন করে ডক্টরকে। ডক্টর শুভ্রকে দেখে কিছুটা হন্তদন্ত হয়ে পড়ে। আমতা আমতা করে বলে, অজ্ঞান হলে তো আর সাথে সাথে জ্ঞান চলে আসে না, তাই না? একটু তো লেট হওয়াই। এসব পুরনো গল্প, আমায় এসব শেখানো লাগবে না। শুভ্রের এমন রিয়্যাক্ট করা কারোরই সুবিধার ঠেকছে না। আর্থ তার মুখে হাত দিয়ে তাকিয়ে নিয়ে প্রস্থান করে। লিভিং রুমে আসতেই শুভ্রকে কয়েক ঘা লাগিয়ে দেয় আর্থ। ভাই কন্ট্রোল মানলাম, ওর প্রেমে উস্টা খেয়েছিস তো, বড়রা আছে তো। তুই চুপ থাকতো। আমায় রিজেক্ট করলো এই পাটোয়ারি পরিবার। আমার মতো ছেলে পাবে তো তারা? লাগবে না এই পাটোয়ারি পরিবার বিয়ে করা। কত সেরিন আসবে আর যাবে শুভ্রর জন্য। তাহলে তোর বিয়েটা ক্যান্সেল। আলহামদুলিল্লাহ। শুভ্র সোফায় এসে বসে পড়ে। তার তো শাইনুর পাটোয়ারিকে কয়েকটা ধমক দিতে মন চাচ্ছে। সেন মেয়েটা তো খুব সাহসী। শুভ্রর খুব তো বদনাম করতো বুক ফুলিয়ে, এখন ধমক একটা খেয়ে এই অবস্থা। শুভ্র ভাবছে আসলেই তার ধমকে মানুষ অজ্ঞান হবেই তো। সে তো যেখানে যায় সেই জায়গাটাই নীরব। তেরা রগের স্টুডেন্টও তখন সোজা। শুভ্র ভাবছে তার ধমকাধমকিটা একটু হলেও কমাবে। সেনকে নিয়ে মোটামুটি সবাই ব্যস্ত হলো। চৌধুরী পরিবারের সবাই আফসোস করছে তার জন্য। শশী তাকিয়ে আছে সেনের দিকে। আর্থ শশীকে দেখছে। আইমান চৌধুরী শুভ্রের পাশে এসে বসে, মুখে গাম্ভীর্যতা টেনে বলে, ধমক দিয়েছো তুমি? হতাশ হয়ে যায় আইমান চৌধুরী। কি আর করবে সম্বোধন। যেখানে শুভ্র ধমকে মেয়েটা অজ্ঞান, সেখানে বিয়ে শাদী ইম্পসিবল। তখন আর্থ এসে বলে, চাচু শুভ্র ভাই বিয়ে টিয়ে করবে না, ক্যান্সেল এখন। আমারটাই এঙ্গেজ ডেট ফিক্স করে নিও। আইমান চৌধুরী শুভ্রের দিকে তাকাতে শুভ্র হ্যাঁ বোধকে মাথা নাড়ে। সেদিনের মতো সবাই বিদায় নিয়ে আসে। কল দিয়ে এঙ্গেজমেন্ট ডেট ফিক্স করার কথা বলে। শুভ্র নিজের গাড়ি নিয়ে একে চলে আসে। গাড়িতে বসে সেনের বাবা আর ফুপির গোষ্ঠী উদ্ধার করে নেয়। পরক্ষণে নিজেকে গালি দেয়। শুভ্র সেরিনের বাতাস পেয়েছিস? করা লাগবো না তোর বিয়ের নানি টুট। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? বয়সের ছাপ কি পড়ে গেল? শুভ্র লুকিং গ্লাসে নিজেকে দেখে। সাদা রঙের পাঞ্জাবিতে তাকে সত্যি শুভ্র লাগছে। শুভ্র বাড়িতে এসে নিজের রুমে চলে যায়। করবে না সে বিয়ে। আইমান চৌধুরী, আর্থ এবং সুলতানা খানম এককারে তারা বসে আছে। শুভ্রকে নিয়ে তাদের হাসি থামছে না। আসলেই হাস্যকর ঘটনা ক্রিয়েট করলো। ধমকাধমকি ঠিক আছে, তাই বলে এমন ধমক যে মানুষ অজ্ঞান হয়ে যায়।
তার উপর এত রাগে রেগেছে বেচারা যে এতদিন বিয়ের জন্য লাফালাফি করলো, এখন বিয়ে করবে না সে। রাতের দিকে সেন উঠে বসে, তার সামনে তার ভাই মাহি আর তার চাচু কিরণ পাটোয়ারি বসে আছে। সেনকে দেখে কিরণ পাটোয়ারি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, কি দেখে অজ্ঞান হয়ে গেছো আম্মু? সাপ নাকি ভূত দেখছো? সেন ভ্যাপাচেকে খেয়ে যায়, কঠোর গলায় বলে, দেখেছিলাম একটা জিন চাচ্ছু, ওটার চোখগুলো দেখে আমি বেশি ভয় পেয়ে গেছি। জানো চাচ্ছু, ওই জিন আমায় এত জোরে ধমক দিয়েছে যে ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওই জিন অনেক লম্বা চাচ্ছু, তার ওপর সাদা পোশাক পরে জিন সেজে এসছে। চাচ্ছু, আমি যে হার্ট অ্যাটাক করিনি এটাই শুক্রিয়া। চাচ্ছু, আমায় প্লিজ দোয়া পড়ে ঝাড়ফুঁক দাও, না হলে আমি মরেই যাব জিনের ভয়ে। শেরিনের কথাই মাহি ভিডিও অফ করে উচ্চস্বরে হাসতে থাকে। শেরিন মাহির দিকে রাগিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বলে, থতমাটা বন্ধ রাখবি? আমি মরি আর ওনার ঈদ লেগেছে। চাচ্ছু, ওই জিন যাতে আর আমাদের বাড়িতে না আসে প্লিজ। না না, আর আসবে না, চিন্তা করো না, জিনকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। কিরণ পাটোয়ারির কথাই শেরিন দীর্ঘশ্বাস ছাড়ে, উঠে কিচেনে যায়, কড়া করে এক মগ কফি বানিয়ে নিজের রুমে আসে। লাইট নিভিয়ে ব্যালকনিতে যায় শেরিন, যেখানে রাখা দোলনাটাই বসে কফিতে চুমুক দেয় আর বাইরের ল্যাম্পপোস্টের আলোতে নিজের দৃষ্টি স্থির রাখে। কেমন যেন শূন্য লাগছে নিজেকে, কিছু একটার বড্ড অভাব অনুভব হচ্ছে। সে নিজের মন খারাপকে বেশি পাত্তা দেয়নি, গিটার হাতে নাই, কি মনে হতে ফেসবুকে একটু ঢু মারে, ভাবে তার অডিয়েন্সের সাথে একটু আড্ডা দেওয়া যাক। অন্ধকার বেলকনিতে বাইরের মৃদু আলো ছড়াচ্ছে, তাতে শেরিন গিটারে সুর তুলছে, নিজের মতো করে গান গাইছে সে। বিকেল থেকে শুভ্রর মন খারাপ, কোনো কাজে মন বসাতে পারছে না। শেরিনের গাওয়া গান শুনছিল শুভ্র, এখন শেরিনের লাইভ দেখছে আর নিশ্চুপ হয়ে গান শুনছে, অনুভব করার চেষ্টা করছে। সে শেরিনের গানের অনেক বড় ভক্ত, যদিও কখনো প্রকাশ করবে না। তাদের দুজনের মন খারাপ, একজন মন ভালো করতে গান গাইছে তো আরেকজন সেই গাওয়া গান শুনে নিজের মন ভালো করছে। পরের দিন সকালে শেরিন প্রাইভেট পড়ে ক্লাসে অ্যাটেন্ড করে। তার টিসি মনে হয় না এই জন্মে পাবে, হয়তো তার পরিবারের সুবাদে যদি পায়, বাট অন্য স্টুডেন্ট হলে কখনোই পেত না। শুভ্রের রুলসের মধ্যে একটা হলো নিজের স্বইচ্ছায় ঘাট ধাক্কার সাথে টিসি দিয়ে বের করে দেয়, আর একটা হলো টিসি দিবে না মানে দিবে না, হাজারটা কারণ দেখালেও, আর তার উপর কথা বলার সাহসও কারণ নেই। শুভ্র পিটি থেকে এসে নিজের রুমে ঢুকে, আজকাল তার মাথাটা গরম হয়ে যায়, সেজন্য কারোর সাথে কথা বলে না, কখন কার সাথে রুড বিহেভ করে ফেলে ঠিক নেই। শুভ্রের মনে হচ্ছে আর কয়েকটা চিঠি আসলে ভালো হতো। চিঠি পড়ে হাসতো শুভ্র। শুভ্রর কি মনে হতে করিডোরে যায়, ডাস্টবিনের পাশে কয়েকটা খাম পায়, মুহূর্তেই ঠোঁটে কোণে হাসি ফুটে ওঠে শুভ্রর। খামে দুটো চিঠি পায় শুভ্র, একটাই লেখা, বাবুর আব্বু। বাবুর আম্মুকে চাই না, তাই না? যদি ভাগ্যে থাকলে কখনো তোর বাবুর আম্মু হই না, তাহলে বাবুকে দেখা ছোঁয়া তো দূরে থাক, কোলে নিতেই দিব না। শুভ্র চিঠি পড়ে হাসে, দ্বিতীয় চিঠিটাই লেখা, বাবুর আব্বু সত্যি ভালোবাসি আপনায়। শুভ্র চিঠিগুলো আগের চিঠির সাথে রেখে দেয়। সে জানে এখন সিসিটিভি ফুটেজ চেক দিলে বাবুর আম্মুকে পেয়ে যাবে, কিন্তু জানার ইচ্ছে নেই অপরিচিত বাবুর আম্মু চিঠি পড়ার মধ্যে যে অনুভূতি, জেনে গেলে সেটা কাজ করবে না। শুভ্র আর 7-5 না ভেবে বড় একটা কাগজে লিখে, বাবুর আম্মুকে খুঁজে বের করা কোনো ব্যাপার না, তবে আমি খুঁজতে চাই না, আর এই অপরিচিতার চিঠিগুলো পড়তে চাই। হুট করে একদিন সত্যি বাবুর আম্মু বানানোর প্রথম ধাপ বিয়ে করে নিব। এনিওয়ে, এত বাবুর আম্মু হওয়ার জন্য লাফালাফি করছো তো দূরে সরে যাচ্ছ কেন? এত গুণবতী হতে হবে না চঞ্চল মেয়ে। চিঠি পাঠ করে তো অন্য আরেকদিন বলবো, তেমন ভালো লিখতে পারি না বাবুর আম্মু, ইতি বাবুর আব্বু। শুভ্র কাগজটা একটা খামে রেখে ডাস্টবিনের পাশে রেখে দেয়, উপরে লিখে দেয় বাবুর আম্মুর জন্য। চিঠিটার উপর ভারী কিছু রেখে দেয়। শুভ্র জানে আগামীকালকে আবার আসবে চিঠি। তার অ্যাসিস্ট্যান্ট সাথে দপ্তরি থেকে বলে দেয় তার করিডোর বা রুমে যাতে কেউ না আসে, আর না ঝাড়ু দেয় আগামীকাল।
নিশাতের সাথে বসে বসে এটা ওটাও বলছে সেরিন। শশীর এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হলেও বিয়ে তার এক্সামের পর হবে, একেবারে উচ্চ মাধ্যমিক দিয়ে। নিশাত সেরিনের দিকে তাকিয়ে বলে, এমন মনমরা হয়ে বসে আছিস কেন? আচ্ছা, এত কিছু থাকতে হাসি খুশি থাকবি তা না, মুখে একটা বাংলার পাঁচার মতো করে রেখেছিস। আমার সব আছে, শুধু একটা জিনিসই নেই, যার না থাকাটা সব পূর্ণতাকে শূন্য করে দেয়। এত পূর্ণতার মাঝে একটা শূন্যতাই মনে হাহাকার করে, ভালো থাকতে দেয় না আমায়। প্রেমে পড়লে এমনই হয়। আজব, কার প্রেমে পড়লাম? শোন, সেরিন কারোর প্রেমে পড়েনি আর না কখনো পড়বে। আমার সুন্দর জীবনে প্রেমের আগমন করে অসুন্দর জীবন করতে চাই না। এটা ভুল কথা, প্রেম জীবনে বলে কই আসে না। কখন কার প্রেমে পড়ে যাই বলতে পারি না। আমরা হুটহাট প্রেমে পড়ি, আর যার প্রেমে পড়লাম ওই মানুষটাকে দিয়ে দিন রাত এক করে ভাবতে থাকি। যতই ব্যস্ত থাকি মাথায় সেই ব্যক্তিটার নামটাই ঘুরে, এবং সেই ব্যক্তির একটু দর্শন পাওয়া, তার সাথে কথা বলতে পাওয়া, অনেকটা শান্তি লাগে মনে। প্রেমে পড়ার অনুভূতি যেমন সুন্দর, এর পার্শ্ব প্রতিক্রিয়াও অনেক ভয়ানক। সেরিন মনোযোগ সহকারে কথাগুলো শোনে, তবে কোনো কিছু বলেনি। তার এসব জেনে কাজ নেই, সে তো কারোর প্রেমে পড়েনি আর না কাউকে ভালোবাসে। সেরিনকে চুপ থাকতে দেখে নিশাত বুঝে ওর এসবে আগ্রহ নেই। শশীর সাথে আর্থর বিয়ে হবে, তাদের প্রেম আছে, কথাটা কোনোভাবে লিক হয়ে যায়। অনেকে ভালোভাবে নিলেও অনেকে নিতে পারেনি। কারোর মতে চৌধুরীদের সাথে পাটোয়ারিদের সম্পর্ক ভালো, আর পাটোয়ারিদের একজন মেয়ে হলেও চৌধুরী বাড়িতে যেত। কারোর মতে লোভে পড়ে বিয়ে দিচ্ছি এই ছোট্ট মেয়ের। যদিও আর্থ শশী অনেকটাই ঠিক আছে বয়সের দিক দিয়ে, হয়তো পড়াশোনায় একটু গ্যাপ। সেরিনেরও পড়াশোনায় গ্যাপ আছে, পিলে নার্সারি শেষ করতে করতে 2 বছর গেল। কথাগুলো সেরিনের কানে আসে, সে জানে না তার বাবারা সেসব খবর পেয়েছে কিনা। সেরিনের যেন আরো এক্সট্রা চিন্তা ঢুকে গেল মনে। তার উপর অক্ষর দেশে আসতে বেশি দিন নেই, শুভ্র টিসি দিচ্ছে না, ঢাকা যাওয়া হচ্ছে না। সেরিন রাগ নিয়ে তার বাবার রুমে যায়, না যেতেই চিৎকার চলে আসে, চিল্লিয়ে বলে, ওই জিনের বাচ্চা জিনকে বলো টিসি দিতে। আমি আর এক মুহূর্ত ওই কলেজে যেতে চাই না। আর আমায় নিয়ে ঢাকা কবে যাবে কিছুই মনে হচ্ছে না। পরিকল্পনা করে বসে থাকলেই শুধু হয়। বাবা, তুমি আজকাল আমার কোনো কথাই শুনছো না। শিয়ান পাটোয়ারি মেয়ের চিৎকার শুনে আর এক মুহূর্ত দেরি করেনি, সোজা শুভ্রকে কল লাগায়। সেরিন পাশে বসা। শিয়ান পাটোয়ারির কল রিসিভ করে শুভ্র সালাম দেয়। শিয়ান পাটোয়ারি সালামের জবাব নিয়ে বলেন, আগামীকালকে শেরিন যাবে, ওর টিসি দরকার, তুমি দিয়ে দিও, ঢাকা পাঠিয়ে দেবো ওকে। আঙ্কেল, আমার কলেজ কি খারাপ বলুন? ঢাকা গেলে এত প্যারাও নিতে পারবে না, আর ওকে কেউ র্যাক বা কিছু বলবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার ভালো রেজাল্ট চাইতো নাকি? শুভ্রের কথায় সেনের মেজাজ খারাপ হয়ে যায়। জানতো শুভ্র এমন কিছুই বলবে। সেন তার বাবার দিকে তাকিয়ে আছে। সেন পাটোয়ারি বলেন, রেজাল্ট চাই, তবে সেটা পরিশ্রম করে। শুধু রেজাল্ট হলেই হবে না, ওকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। তাহলে ওর জন্য হোম টিউটর রেখে দিন, আর মাথায় যদি সত্যি কিছু না ঢুকে তো আমার কাছে পাঠান, 2টো বাড়ি মেরে ঠিক করে দেই মাথা। তাহলে কথা বলার আগে ব্রেনে সেট আপ হয়ে যাবে। সেদিন তার বাবার দিকে তাকিয়ে ইশারা করছে বলার জন্য। শিয়ান পাটোয়ারি বলেন, না, সেসব কিছু না। সেদিন চায় না এই কলেজে, ও ওর আন্টির বাসায় চলে যাবে, সেখান থেকেই পড়াশোনা করবে। আচ্ছা, আগামীকালকে আসতে বলুন। শুভ্রর কথাই সেরিন কিছুটা শক খায়। এত তাড়াতাড়ি মেনে নিল, তাতে কি? সেরিন টিসি পেলেই হলো। চৌধুরী বাড়িতে বিয়ে নিয়ে সব প্ল্যানিং চলছে, যদিও শুভ্র এসবে নেই। তবে আজকে আর্থ জোড়াজড়িতে সে সবার সাথে নিচে আসে। বাকিরা গুরুত্বপূর্ণ কথা বলেও শুভ্র উঠে তাদের মেন ডোর খুলে বাইরে আসে। ছোট ছোট সবুজ ঘাস ভর্তি গার্ডেনে পা রাখতেই অন্ধকারে কারো সরে যাওয়া টের পায় শুভ্র। দুপাশে গাছ থাকলেও কেউ লুকালেও সেটা দেখা যাবে। তাদের বাড়িটাও না, সামনে অনেকটা গাছ, বাগান বিলাস, মাঝখানে শান দিয়ে বাধাইকৃত ধোঁয়াশা তার রাস্তা। শুভ্রের খেয়াল হয় লাইট অফ করা, কিন্তু সবসময় তো সন্ধ্যার সাথে সাথেই লাইট অন থাকে। শুভ্র সার্ভেন্টকে আদেশ দেয় বাইরের লাইট সব অন করে দিতে,
তখন চোখে পড়ে রাস্তার পাশে সাদা একটা ব্যাগ। শুভ্র কৌতূহল দমাতে না পেরে সাদা ব্যাগটা হাতে নেয়। ঠিক তখনই তার মাথায় কেউ জোরে আঘাত করে। শুভ্র থেকে ব্যাগ নিয়ে সেই ব্যক্তি গেট দিয়ে পালিয়ে যায়। শুভ্র মাথার পেছনে হাত দিতেই রক্তে তার হাত ভিজে ওঠে। ডক্টর শুভ্রকে ব্যান্ডেজ করে মেডিসিন লিখে দেয়। সবাই শুভ্রর রুমে ভিড় জমিয়েছে। শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করা হচ্ছে, কোনো উত্তরই দিচ্ছে না সে। আরফিন চৌধুরী রেগে আছেন, তার বাড়িতে কে আসলো পারমিশন ছাড়া, দারুণ কোথায় ছিল, ইত্যাদি ইত্যাদি। তাদের কলেজের সাথেই যেহেতু বাড়ি, তাই তেমন সিকিউরিটি রাখেনি, মানুষ আসা যাওয়া করে এমনিতেই। তবে বিল্ডিংয়ের চারপাশটাই সিসি ক্যামেরা লাগানো, এখন একমাত্র ভরসা সিসিটিভি ফুটেজ। শুভ্রকে নিয়ে সবাই একটু বেশি উদ্বিগ্ন হয়ে আছে। সিসিটিভি ফুটেজ পরেও চেক করা যাবে, আর তো শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করছে। তবে খবরটা পাটোয়ারি বাড়িতে চলে যায়। সে না শুনলেও নিশাতের থেকে খবর পায় তখন রাত প্রায় 12টার ঊর্ধ্বে। মাহি নাকি নিশাতকেই বলেছে। সেনের নিজেকে ভিন্ন গ্রহের প্রাণী মনে হলো। তবে নিশাতের সাথে কথা বলো, সেনের মতে একবারে ঠিক হয়েছে, মাথায় বাড়ি মেরেছে, ভালোই করেছে। যদি এবার মাথা ঠিক হয়, রুলস কিছুটা কমে আসে। সেন নিজে তো সেই কবে বাড়িটা মারত, শুধু পারমিশন নেই। বহুত চালিয়েছে শুভ্র তাদের। এখন কয়েকদিন বেড রেস্টে থাকবে। সবচেয়ে বড় কথা, সেনের টিসি মনে হয় না এই জন্মে পাবে। এটা ভেবে খারাপ লাগছে। পরদিন সকালে শুভ্র কলেজে উপস্থিত হয়। এটা নিয়ে অনেকের মনে আঘাত লেগেছে। ভেবেছে শুভ্র আসবে না, একটু চিল করবে। তার আর হলো না। সেন তো সেই খুশিতে আজকে তার টিসি নেওয়া কেউ আটকাতে পারবে না। খুশি মনে পিটি শেষ করে শুভ্রর রুমে উপস্থিত হয় শেরিন। তখন শুভ্র কিছু পেপারস নিয়ে ঘাটাঘাটি করছে। সেনকে দেখে ভেতরে আসার পারমিশন দেয়। শেরিনও এককাল হেসে ভেতরে যায়। শুভ্র তাকে দেখে বলে, এত তারা কিসের ঢাকা যাওয়ার? আসলে স্যার, এই কলেজটা আমার একদম পছন্দ না, সেজন্যই এত তাড়া। ঘুমাও, তাহলে টিসি পাবা না। কিন্তু কেন স্যার? আমার কলেজের নামে বদনাম করেছো মানে এই কলেজে তোমায় থাকতে হবে। ওটা তো জাস্ট কথার কথা। এমনিতেই কলেজ ক্যাম্পাস থেকে মডুলাস মার্কা রুলস একদম ঠিক আছে, আসলেই ঠিক আছে। আপনার দেওয়া রুলসগুলো আমার ধৈর্য ধরলে অবশ্যই মানতাম আর থেকে যেতাম। প্রশংসা করলে নাকি অপমান? আরে না, প্রশংসা। এবার আমার টিসি। শুভ্র একটা পেপারস এগিয়ে দেয় সেনকে। সেন সেটা দেখে ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসে। দরজার সামনে আসতে আসতেই পেছন থেকে শুভ্রর গাওয়া গুনগুন করে গান কানে ভাসছে। সেন শোনার চেষ্টা করছে। শুভ্র গুনগুন করে গাওয়া বাদ দিয়ে একটু চড়েই গায়। সেন পেছনে তাকাতেই শুভ্র মলিন হেসে বলে, তোমার মতো অত ভালো গান গাইতে পারি না। আসলেই। শেরিন প্রস্থান করতেই শুভ্র হাসে। ভেবেছিল শেরিন বলবে না সুন্দর হয়েছে, তা না, অহংকার করে চলে গেল। সেন যেতেই শুভ্র আজকে আসা চিঠিটা হাতে নেয়। তাতে লেখা, হয়তো মাঝে মধ্যে চিঠি আসবে, আমার ব্যস্ততা বেড়ে গেছে বাবুর আব্বু। তবে হ্যাঁ, একদিন হুট করে সামনে এসে সারপ্রাইজ দিব আপনায়। সেদিন ফিরিয়ে দিলে খবর আছে। তবে একটা অভিমান বার্তা আছে আপনার জন্য। অচিরেই সেটা পেয়ে যাবেন। দোয়া করবেন বাবুর আম্মু, আর বাবু যাতে সুস্থ থাকে। চিঠি পড়ে শুভ্রর মুখ দিয়ে একটা কথাই বের হলো, সেটা হলো, বাবু সুস্থ থাকা মানে? আসলেই কি অপরিচিতা প্রেগনেন্ট? তাহলে তো বাবুর আব্বু আমি না। ধুর, অন্যের বাচ্চা আমার ঘাড়ে চাপাতে আসে। যাক, বাঁচলাম। চিঠিগুলো কি তাহলে ভুল জায়গায় আসে? না, তাহলে আমার নাম আর আর্থর নাম ওই অপরিচিতা জানবে কিভাবে? টিসি নিয়ে মনের আনন্দে ক্লাসে মনোযোগ দেয় শেরিন। আজকে শেষ ক্লাস। ভাবতে কি যে আনন্দ লাগছে তার। তবে আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হলো না। কোথা থেকে ভরা পানির বোতল এসে ঠাস করে শেরিনের কপালে লাগে। সেন পানির বোতল হাতে নিয়ে পাশে তাকাতে দেখে আকাশ ছেলেটা তার দিকে তাকিয়ে হাসছে। ক্লাসে থাকা টিচার শেরিনের দিকে তাকায়। পাশে বসা মেয়েটাও শেরিনের কপাল দেখে। মুহূর্তে ফুলে লাল হয়ে গেছে। সেন কপালে হাত রাখে। ভীষণ মাথা যন্ত্রণা করছে তার। আকাশকে দাঁড় করাই স্যার ধমক দিয়ে বলে, ওকে বোতল ছুড়লে কেন? স্যার, বোতলটা ওরাই একটু আগে নিয়েছিলাম পানির জন্য। এখন ওকে দিতে গিয়েছিলাম, ভেবেছিলাম ও হাতে নিতে পারবে।
আকাশের সাজানো মিথ্যা কথা শুনে শেরিনে বেশ রাগ হয়, তবে এখন ঝামেলা বাড়াতে মন চাচ্ছে না। মাথা ব্যথা করছে তার। শেরিনকে প্রিন্সিপাল স্যারের রুমে পাঠানো হয়। স্যার কল দিয়ে বলে দিয়েছে, তবে এটা বলেনি কিভাবে কি হয়েছে। আকাশ বসতে বসতে জুম্মনকে বলে, ভেবেছিলাম চোখটাই নষ্ট করে দিব, ভাগ্য ভালো কপালে পড়েছে। যাই হোক, ব্যথা ভালোই পেয়েছে। শাবাশ, আজকে একটা ট্রিট পাবো বড় ভাইয়ের থেকে। সেনের কপালে বরফ দেওয়া হয়, ডক্টর আনানো হয়। সুব্রত বকে যাচ্ছে সেনকে, কিভাবে কি হলো সেটাও বলছে না মেয়েটা। নিশাদ সেরিনকে আগলে রাখছে। শুভ্র বার কয়েক জিজ্ঞেস করার পর কিছুই বলেনি তারা। নিষেধাজ্ঞা থাকায় সুব্রত নাছোড়বান্দা। সেন কিছু বলেনি দেখে আরও তাকে ধমক দিয়ে জোর করেনি। যদি আবার সত্যি সেন্সলেস হয়ে যায় তবে নিষাদকে তো ছাড়া যায় না। ধমাকে একটা দিয়ে শুভ্র শুধায়, ও কিসের সাথে আঘাত পেয়েছে সত্যি করে বলো। ওই হাঁটার সময় স্যার দেওয়ালের সাথে। নিষাদ সেরিন দুজনেই চুপ। কিছুক্ষণ পর শুভ্র সেনকে গাড়ি ঠিক করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। মাহিকে বলে দেয় দেওয়ালের সাথে আঘাত পেয়েছে সেরিন। চৌধুরী বাড়িতে অনেক ঝড় উঠেছে। সেটা হলো গতকাল সন্ধ্যায় সিসিটিভি ফুটেজকেও ডিলিট করে দেয়। ব্যাপারটা কেমন যেন সবার মাথায় তালগোল পাকানোর মতো হয়ে গেছে। তবে আর্থ বেশ ভালো বুঝেছে এই চার দেওয়ালের মাঝে এমন কিছু আছে যেটা তাদের সবার অবগত নয়। কিছু তো আছে যেটা তারা কেউই জানে না, তবে একজন ব্যক্তি জানে, যে প্রথমবারের মতো ধরা পড়তে গিয়েও পড়েনি। আরফিন চৌধুরী এই নিয়ে চিল্লাচিল্লি করছে সন্ধ্যা থেকে। আইমান চৌধুরী সুলতানা খানমকে বকাঝকা করছে কেন সবকিছুতে নজর রাখে না। অবশেষে শুভ্রর মা জান্নাতুল ফেরদৌস সিদ্ধান্ত নেন বাড়ির সার্ভেন্ট কাজের পর সব চেঞ্জ করার। এতে সবাই একমত দেয়। জান্নাতুল ফেরদৌস শুভ্রর পাশে বসা। তিনি শুভ্রর কফির মগ এগিয়ে দিতে দিতে বলেন, গতকাল সন্ধ্যায় যা হলো এখন আবার সিসিটিভি ফুটেজও দাও। এসব কি এমনি এমনি হয়ে যায়? কারো তো হাত আছে এসবের পেছনে। তখন আর্থ বলে, যেখানে ফুটেজ ল্যাপটপ মেশিন রাখা ওই রুমটায় কে প্রবেশ করেছে লাস্ট সেটা কেউ দেখেছো? আর্থর কথায় সুলতানা খানম বলেন, আমরা সবাই ব্যস্ত, এসবের নজর রাখে কে? যেমন তুমি, তোমার চাচু, ভাইয়া, তারা বাইরে দৌড়াদৌড়ি করে। আমি ভাবি অফিসের কাজ নিয়ে ব্যস্ত, শুভ তো কলেজ নিয়ে, আর ভেতরে সার্ভেন্ট আর কাজের লোকই থাকে, তারাও তাদের মতো ব্যস্ত। তাদের এত সব চিন্তা ভাবনাই শুভ্রর অনীহা। এসবে তার মনোযোগ আসছে না। সবার সাথে কিছু সময় কাটিয়ে শুভ্র নিজের রুমে চলে যায়। আজকে কাজ করার ইচ্ছে নেই, তাই ল্যাপটপের সামনে বসেনি। মাথা ব্যথা করছে প্রচুর, সেজন্য মেডিসিন নিয়ে শুয়ে পড়ে। গতকাল সে মাথায় আঘাত পেল, আজকে সেরিন। তাদের মধ্যে কিছু একটা মিল আছে ভেবে শুভ্র হাসে। যদিও সেরিন চলে যাবে আর আসবে না তার ক্যাম্পাসে। সেরিনকে নিয়ে এক্সট্রা চিন্তা ঢুকে গেছে কিরণ পাটোয়ারির মনে। তার মনে হয় কেউ কোনো কারণে সেরিনের পেছনে পড়েছে। আগামীকালকে সেরিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। কিরণ পাটোয়ারি নিজে তাকে নিয়ে যাবে, সেজন্য তুষি সেরিনের একটু বেশি যত্ন করছে। যদিও সেরিন অলওয়েজ স্ট্রং। আজকে রাতটা সে তার রুমটা ঘুরে ঘুরে দেখছে। তার সাজানো রুমটা আবার কবে না কবে আসা হয়। দেওয়ালে তার নাম বসানোর সাথে স্পেশাল কিছু লেখা বসানো, তাতে হাত বোলায় সেরিন। নামটা এমনভাবে বসানো না ভাবলে কেউ বুঝতে পারবে না কি লেখা। সে নিজের কাজে নিজেই হাসে। বাবুর আম্মুর দেওয়া চিঠিটা পড়ে মুচকি হাসে অপরিচিতা। মনে মনে বলে, হুট করে একদিন দেখা হবে আমাদের, হয়তো গল্পের পূর্ণতায় না হয় গল্পের শূন্যতায় কল্পনার শহরে। তবে তুমি ভুলে যেও না আমাকে। আমি ভীষণ ভালোবাসি তোমাকে। দীর্ঘ 3 ঘন্টার বাস জার্নির পর ঢাকায় এসে পৌঁছায় সেরিন এবং কিরণ পাটোয়ারি। সেরিনের আন্টির বাসায় তারা প্রথমে যায়। সেরিনের আন্টি সানজিদা শারমিন তাদের জন্য লাঞ্চ রেডি করে। ফ্রেশ হয়ে সেরিন তাদের সাথে দুপুরে লাঞ্চ করে নেয়। বাসায় সানজিদা শারমিনের একটা মেয়ে এবং ছেলে আছে, তবে তারা স্কুলে। তার একজন 5-এ আরেকজন 7-এ পড়ে। টুকটাক গল্প করে সেরিন রুমে এসে রেস্ট নেয়। আগামীকালকে নতুন কলেজে যাবে সে। এই বাসায় এর আগেও আসা যাওয়া থাকা হয়েছে। অনেকটা নিজের বাড়ির মতোই সেরিনের কাছে। মা আন্টি একই হিসাব। সেরিনকেও তার আন্টি অনেক বেশি আদর যত্ন করে।
সন্ধ্যায় তারা নাস্তা করে। শেরিন তার আন্টির ছেলে মেয়ে সিদ্ধার্থ এবং আয়েশার সাথে টুকটাক গল্প করে। সিদ্ধার্থ একটু বুজরুক হলেও আয়েশা একটু কমই, তবে শেরিনের কাছে দুজনেই ছোট বন্ধুর মতো। সেও ছোট বাচ্চাদের সঙ্গ পছন্দ করে। শেরিন তার প্রয়োজনীয় জামা কাপড় জিনিসপত্র আনলেও তার গিটারটা আগে নিয়েছে। সে এখানে গানের স্কুলে অ্যাডমিশন নিবে, পার্ট টাইমটা তার শখের পেছনে ওয়েস্ট করবে। শশীর কল আসাতে শেরিন রিসিভ করে। ওপাশ থেকে শশী অভিমানী স্বরে বলে, থেকে গেলে খুব কি ক্ষতি হতো? না, হতো না, তবে ক্ষতি না হলেও ক্ষত হতো। ভালো, তোকে অনেক বেশি মিস করি চঞ্চল মেয়ে। আমিও মিস করি। আবার তাড়াতাড়ি দেখা হবে আমাদের। আমার এক্সামের আগে আসবি প্লিজ প্লিজ। আচ্ছা দেখি। দেখি না, তোকে আসতে হবে। বাই দ্য ওয়ে, তুই চলে যাওয়ার পর ফুপি কি বলেছে জানিস? কি বলেছে? শেরিন ঢাকা নেওয়ার কি আছে, শশী তো এখানেই পড়াশোনা করছে, বেশি সমস্যা হলে কলেজ এক্সচেঞ্জ করে নেই। আর অক্ষর তো 3 দিন পর বেরিয়ে আসতেছি। অক্ষর ভাই আসলে সবাই নিশ্চয়ই বেশি মজা করবে, কত প্ল্যানিং করবে, পিকনিক করবে, তাই না? সে তো করবেই, ফুপির একমাত্র ছেলে, তাও কত বছর পর দেশে আসবে। বিয়েটা করে নে, তাহলে আরো বেশি মজা হবে। ধুর, কিসের বিয়ে? তোর আমি কিছু পেপারস দেখলাম রঙিন, এগুলো আবার কবে আনলি? সাথে নিয়ে যাসনি? মনে ছিল না, থাক, আমি কয়েকদিন পর যাব, দরকারি কিছু আনতে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ কথা বলে শেরিন রেখে দেয় কল। এরই মাঝে কয়েকটা দিন কেটে যায়। অক্ষর দেশে আসে। সে নতুন কলেজে অ্যাডমিশন নেই। কুমিল্লা আর যাওয়া হয়নি তার। সবার জীবন সুন্দরভাবে চলছে, তবে অক্ষর শেরিনকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। দিনটা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা। চৌধুরী পরিবার সবাই বসেছে এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করা নিয়ে। আগামীকাল শুক্রবার এঙ্গেজমেন্ট হবে, পাটোয়ারি বাড়িতে জানিয়ে দেওয়া হয়। আর্থর এঙ্গেজ বিয়ে হয়ে যাবে, অথচ শুভ্রর বিয়ের খবর নেই। তবে তাকে বার কয়েক জিজ্ঞেস করা হয়েছে, পছন্দের কেউ থাকলে বলতে প্রস্তাব পাঠাবে। শুভ্র না বলে, তার পছন্দের কেউ নেই। তবে আরফিন চৌধুরী ঠিক করেন অন্য কোথাও মেয়ে দেখবেন, দুই ভাইকে একই সাথে বিয়েটা দিবেন। এতে আইমান চৌধুরী সম্মতি দেয়নি, আর্থও দেয়নি। তাতে কি, আরফিন চৌধুরী ঠিক করে নিয়েছে তার এক বন্ধুর মিনিস্টারের মেয়ে তার জন্য প্রস্তাব পাঠাবে। কথাটা প্রকাশ করতে যেন লিভিং রুমের বোম পড়ল। শুভ্র মুহূর্তেই মেজাজ হারায়। আইমান চৌধুরী তাকে চোখ দিয়ে ইশারা করছে চুপ থাকার জন্য। তাদের ওই কথার মাঝে আর্থ সাহস করে বলে ওঠে, শেরিন পাটোয়ারি মেয়েটা কেমন বাবা? ভালোই তো। আরব চৌধুরী এবং আরফিন চৌধুরী উৎসুক হয়ে বসে আছে। তখন আর্থ বলে, ভাবছি দুই ভাই এক বাড়িতে বিয়ে করব। ওনাদের মেয়েকে ওনারা বিয়ে দিবেন না এখন? গম্ভীর মুখ করে বলে শুভ। শুভ্রর কথাই আর্থ বলে, তুমি চুপ থাকো। দিবে না কেন? অবশ্যই দিবে। তো আমি তো সেদিন বলেছিলাম, ওনারা হ্যাঁ না কিছুই বলেনি। আইমান চৌধুরীর কথাই আরব চৌধুরী বলেন, তো শেরিনের জন্য কি গেছে? ভাইয়া তো বললো তার কোনো বন্ধু মেয়ে আছে, শুভ্রর জন্য যোগ্য পাত্রী সেই হবে। আর শেরিন অনেক ছোট, শুভর সাথে যায় না। আর অন্যদিকে স্টুডেন্ট ব্যাপারটা বাজে দেখায়। আরব চৌধুরীর কথাই আর কেউ কিছু বলেনি। সেদিনের মতো তাদের কথাবার্তা শেষ হতে নিজেদের কাজে যে যার মতো রুমে চলে যায়। কাজের বুয়া ডিনারের জন্য রান্না বসায়। জান্নাতুল ফেরদৌস সেসবে হেল্প করছেন। তবে নীরা এবং সুলতানা খানম তাদের অফিসের কাজে ব্যস্ত। রান্নাবান্না শেষ হতেই বুয়াকে টেবিল সাজাতে বলেন জান্নাতুল ফেরদৌস। বুয়া যেতে তিনি নর্মাল একটা প্লেটে কিছু ভাত এবং দুপুরের রান্না করা তরকারি নেই, তাও খুবই স্বল্প পরিমাণে, সেটাও এক সাইডে ঢেকে রেখে দেন তিনি। আর্থ শশীর সাথে কলে কথা বলছে। বিশেষ করে শুভ্রর জন্য আফসোস করছে সে। শশীকে বলেছে কিছু একটা করতে। তখন শশী বলে, অক্ষর ভাইয়া দেশে এসেছে, আর ফুপি থাকতে শেরিনকে অন্য কোথাও দেবে না। প্রয়োজনে অপেক্ষা করবে 2 বছর, তাও শেরিনকে তার ছেলের বউ হিসেবে চাই। তোমার ফুপির এত শখ কেন আমার ভাইয়ের বাবুর আম্মুকে অন্য বাবুর আম্মু বানানোর? বাবুটা বুঝি শেরিনের সাথেই আছে? নেই, যাই হোক, ইন্টারেস্টিং। ভাইকে কেউ বাবুর আম্মু সেজে চিঠি দেয় তো, তাই বলে আমার বোন বুঝি সেই বাবুর আম্মু? সেটাই কেউ জানে না এখনো। আমার ভাইটাও দেখে, দুনিয়া কাঁপায়, অথচ তার হৃৎপিণ্ড কাঁপায় কোনো এক অষ্টাদশী অপরিচিতা। ভালোই তো। তা বাবুর আম্মু চিঠি পড়ে শুভ্র স্যার খুশি হন নাকি বিরক্ত হন?
দাঁড়াও জিজ্ঞেস করছি। আর্থ উঠে সোজা শুভ্রর রুমে চলে যায়। শুভ্র ল্যাপটপে ব্যস্ত। আর্থ তাকে জিজ্ঞেস করে, ব্রো, বাবুর আম্মুর চিঠিতে তুমি বিরক্ত? শুভ্র তাকাই আমতা আমতা করে বলে, হঠাৎ তার কথা কেন? বলো না। আরে না, এসব আমি ভাবি না। বিরক্ত তো দূরের কথা। চিঠি আসে না? আসে তো। আজকে এসেছে? গতকালও এসেছে। তো বলো না